ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, 6 মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে মামলা। মঙ্গলবার এই অধ্যাদেশ দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে। 4 পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। এবং রাজধানীর প্রায় অর্ধেক মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আক্রান্তদের 82% ছিল না লক্ষণ, গবেষণায় প্রকাশ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি রওজে জাবেদা ঐশী। অবশেষে ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান রেখে সংশোধিত হল নারী ও শিশু নির্যাতন দমন আইন। সোমবার সকালে মন্ত্রিসভার বৈঠকে এই আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার রাষ্ট্রপতি এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। আর নারী ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেছেন, নারীর সুরক্ষায় আরও এক ধাপ এগোলো দেশ। নারীর সুরক্ষায় 2000 সালে প্রণয়ন করা হয় নারী ও শিশু নির্যাতন দমন আইন। কিন্তু নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় 20 বছর পর জনদাবির মুখে সংশোধন করা হলো সর্বোচ্চ সাজার বিধান। সোমবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বসে মন্ত্রিসভার বৈঠক। এতে সচিবালয় থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন মন্ত্রিসভার সদস্যরা। বৈঠকের শুরুতেই ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করার লক্ষ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনীর খসড়া উত্থাপন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। দেশজুড়ে ধর্ষণ ও নারী নিপীড়ন বিরোধী প্রতিবাদের পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ সাজা ফাঁসির বিধান চূড়ান্ত করা হয় সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী এই সভায়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আইনটির বিস্তারিত তুলে ধরে জানান, নির্যাতনের মামলা 180 দিনের মধ্যে নিষ্পত্তির কথা বলা হয়েছে আইনে। যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড শব্দগুলির পরিবর্তে মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে শব্দগুলি প্রতিস্থাপিত হবে। বর্তমানে সংসদ অধিবেশন চলমান না থাকায় জরুরি ভিত্তিতে এই আইনটি নিয়ে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। সংশোধনীগুলিকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে ভেটিং সাপেক্ষে। যেহেতু সংসদ এখন সেশনে নাই, সেই জন্য আগামীকালকে মহামান্য রাষ্ট্রপতির আদেশ বলে ইনশাআল্লাহ এটাকে অধ্যাদেশ হিসাবে জারি করার প্রস্তুতি নিচ্ছি। পরে আইন সংশোধন করায় সন্তোষ জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, নারীর সুরক্ষায় এক ধাপ এগোলো দেশ। এই যে সংশোধন করার ফলে আমি এবং আমরা সবাই মনে করি বাংলাদেশে নারীর ক্ষমতায়ন আর এক ধাপ এগিয়ে গেল। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর 45% মানুষের দেহেই তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। চলতি বছরের জুলাই পর্যন্ত অ্যান্টিবডি পরীক্ষায় এ তথ্য বেরিয়ে এসেছে। আক্রান্তদের 82%-এরই কোনো লক্ষণ ছিল না। সোমবার বিকেলে রাজধানীর গুলশানে একটি হোটেলে দেশে করোনা সংক্রমণ পরিস্থিতি ও জিন রূপান্তর নিয়ে গবেষণায় তথ্য জানানো হয়। বিশ্ব থমকে গেছে করোনা মহামারীতে। বাংলাদেশে রক্ষা পায়নি তার ছোবল থেকে। 26শে মার্চ থেকে সীমিত আকারের লকডাউন বেড়েছে কয়েক মাসে। রাজধানী ঢাকার প্রায় অর্ধেক মানুষের দেহে এরই মধ্যে তৈরি হয়েছে করোনার অ্যান্টিবডি। আইডিসিআর ও আইসিডিডিআরবি যৌথ জরিপে উঠে এসেছে, চলতি বছরের জুলাই পর্যন্ত প্রতি 10 জনে 1 জন সংক্রমিত হয়েছেন, আর 85%-এরই ছিল না কোনো লক্ষণ। জেনোমিক অ্যানালাইসিস করতে যে আমরা যেটা দেখলাম, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের যে স্ট্রেনগুলো রয়ে গেছে ফর কোভিড-19, সেটার সাথে আমাদের দেশে পাওয়া যে স্ট্রেনগুলোর কোনো পার্থক্য নেই, একই ধরনেরই। এবং এখানে যে মিউটেশন হচ্ছে কিন্তু খুব একটা রেট হাই না। গবেষণায় ঢাকার 25টি ওয়ার্ডের 12,619 জনের নমুনা পরীক্ষায় কোভিড-19 শনাক্ত হয়েছে 9.8% দেহে। সার্ভে থেকে আমরা দেখছি যে আমাদের সিমটম না থাকলেও কিন্তু আমাদের কেস পজিটিভ হতে পারে। সুতরাং আপনি কিন্তু জানেন না যে আপনার পাশের জন আসলে রোগী কি রোগী নয়। তাদের মধ্যে অ্যান্টিবডি লেভেল টু অ্যান্টিবডি দেখেছি সিরো পজিটিভিটি,
আছে কি না সেটাই আমরা এই স্টাডিতে বিশ্লেষণ করেছি। গবেষকরা বলছেন সংক্রমণ নিয়ন্ত্রণে ও টিকা দেওয়ার ক্ষেত্রে এসব তথ্য কাজে লাগবে। এই স্বাস্থ্যবিধি মেনে চলার কার্যক্রমে যদি অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে না পারি তাহলে কিন্তু কোভিডের ক্ষেত্রে আমরা এটা প্রতিরোধ নিয়ন্ত্রণ আমাদের জন্য কষ্টসাধ্য হবে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আবারও আশ্বাস দেন সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। আমরা অন্যান্য অনেক দেশের, অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ ভালো করেছে, এখন পর্যন্ত ভালো আছে। আইডিসিআর আইসিডিডিআরবি যৌথ জরিপের আর্থিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্রের দাতা সংস্থা ইউএসআইডি ও বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে করোনায় আক্রান্ত হয়ে দেশে 24 ঘন্টায় 31 জন মারা গেছেন। নতুন শনাক্ত হয়েছেন 1472 জন রোগী। এ নিয়ে দেশে মোট রোগীর সংখ্যা 3,79,738 জন। দেশে একদিনের নমুনা পরীক্ষা করা হয়েছে 13,227 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 20,84,222 জনের। গত 24 ঘন্টায় নতুন করে 1472 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত 3,79,738 জন। 24 ঘন্টায় মারা গেছেন 31 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 5,555 জন। করোনা থেকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,531 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 2,94,391 জন। বিকল্প ব্যবস্থা না করে ঝুলন্ত তার অপসারণ অব্যাহত রাখলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা সারা দেশে ইন্টারনেট ও কেবল টিভি সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছে সেবাদাতারা। 17 অক্টোবরের মধ্যে চলমান সমস্যা সমাধানের সময়সীমা বেঁধে দিয়েছেন সংগঠন দুটির নেতারা। নগরীর সৌন্দর্য বৃদ্ধি ও ফুটপাতে পথচারীদের চলাচলে ঝুঁকি এড়াতে 1 অক্টোবর থেকে ঝুলন্ত তার অপসারণ শুরু করেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। এতে করোনাকালে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট ও টেলিভিশন সেবা থেকে বঞ্চিত হচ্ছে কয়েক লাখ গ্রাহক। সেবাদাতারা বলছে চলমান অভিযানে শুধু দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকাতেই তার বাবদ 20 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এই অবস্থায় সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন বিকল্প ব্যবস্থা না করেই সিটি কর্পোরেশন একতরফাভাবে তার অপসারণ করছে। স্থায়ী কেবল ব্যবস্থার বিষয়ে কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো 25 লাখ টাকা বাৎসরিক নিবন্ধন ফি নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, যা অযৌক্তিক। এই দুটো ইন্ডাস্ট্রি বিশাল একটি হুমকির সম্মুখে পড়ে গেছে। দক্ষিণের মাননীয় মেয়র মহোদয়ের নিকট আমি আবেদন করব অন্তত একটি তদন্ত কমিটি করা হোক যে কোন পর্যন্ত আমরা লাস্ট মাইলে আমরা সেবাটা পৌঁছে দিতে পারবো। এই অবস্থায় চলমান সমস্যা সমাধান না হলে 18 অক্টোবর থেকে প্রতিদিন 3 ঘন্টা করে ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের হুমকি দেন তারা। আগামী 17 অক্টোবরের মধ্যে এই সমস্যার সমাধান না হয় আগামী 18 অক্টোবর রবিবার হতে প্রতিদিন সকাল 10টা হইতে দুপুর 1টা পর্যন্ত সারা বাংলাদেশে বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সকল পর্যায়ে ইন্টারনেট, ডাটা কানেক্টিভিটি, কেবল টিভি সার্ভিস আমরা প্রতীকীভাবে বন্ধ রাখব। সমস্যা সমাধানের পাশাপাশি বাসাবাড়িতে ইন্টারনেট ও ডিশ সেবার মূল্য নির্ধারণ সহ 5 দফা দাবি তুলে ধরেন কেবল টিভি ও ইন্টারনেট সেবাদাতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নির্ধারিত সময়েও শেষ হয়নি গুলিস্তান পার্কের সংস্কার কাজ। ঠিকাদার প্রতিষ্ঠানের দাবি কাজ শেষে বুঝিয়ে দেওয়ার অপেক্ষায় পার্কটি। রক্ষণাবেক্ষণের বালাই নেই, দখল করে রেখেছে ভাসমান মানুষের দল। যেখানে সেখানে আবর্জনার স্তূপে বেহাল দশা। সানবীর রূপলের রিপোর্ট। কাকডাকা ভোরে যখন মহানগরী ধীরে ধীরে জেগে উঠছে, তখনও ছিন্নমূল অনেক মানুষ খোলা আকাশের নিচেই ঘুমের রাজ্যে। গুলিস্তান পার্ক সংলগ্ন পুকুরের ময়লা পানিতেই কেউ বা গোসল সারছেন। এর মধ্যে প্রাতঃভ্রমণে বেরিয়েছেন অনেকে। আগে চারদিকে উঁচু দেয়াল থাকলেও এখন খোলা, তাই বিভিন্ন শ্রেণী পেশার লোকের আনাগোনা পার্ক জুড়ে। নিয়মিত যারা শরীরচর্চা করতে আসেন, পরিবেশ নিয়ে তাদের বিস্তর অভিযোগ। কিছু লোক উদ্বাস্ত, তারা সচরাচর ঢুকতে পারতো না, বাথরুম করতে পারতো না। যেমন এটা নিচে গিয়ে দেখবেন গণবাথরুম। কয়েক দফা এটা ভাঙ্গা হয়েছে, কয়েক দফা কাজ হয়েছে, খালি কাজই হয়। আমরা চাইছিলাম এটা ঘেরো করে সুন্দর করে টিকিট লাগাইতে। এখানে বসবাস করা ভাসমান মানুষের আছে ভিন্ন ভিন্ন গল্প। এখানে থেকে আরো আমার ওর পর এক ছেলে হয়েছিল চান্দাইতে সময়, ওই ছেলেটা চুরি করে নিয়ে গেছে। কাজ কাম করি না, এলে খাই আমরা, আবার বড় লোক কথা বেশি
আর কোনো জায়গায় রাস্তায় আছে, রাস্তায় যায় না, রাস্তায় যায় না, একটা মান সম্মানের প্রশ্ন আছে। যেখানে সেখানে ফেলা হয়েছে আবর্জনা, চারপাশের উঁচু দেয়াল ভেঙে নিচু করায় বাইরের আবর্জনাও ফেলা হচ্ছে এখানে। বাইরের ক্লিনাররা ফাঁকে পায়া গেটটা খোলা ছিল, এক গাড়ি ময়লা ফেলাই দিচ্ছে, এখানে আসে এই ময়লা ফেলাই দিচ্ছে। আমাদের কাজ ঝাড়ু দেওয়ার, মুছার ভিতরে। একাধিকবার সংস্কার করা হয়েছে পার্কটি। সবশেষ 6.5 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয় শরীরচর্চা কেন্দ্র, পুকুরের পার বাঁধাই, ওয়াটার ট্রিটমেন্ট, ময়লার ঝুড়ি, টয়লেট নির্মাণে। সরেজমিনে দেখা যায় কয়েকটি শরীরচর্চার যন্ত্র বসানো হলেও কার্যকর নয়। পুরো পার্কে ময়লার ঝুড়ি মাত্র একটি, যদিও মার্চ মাসে কাজ শেষ হওয়ার কথা। হ্যান্ডওভার হয়নি, কাজ শেষে জিমনেশিয়াম ছিল, পুকুরে ঘাটে বাঁধানো ছিল, পুকুরে পার বাঁধানো, ওয়াটার ট্রিটমেন্ট, এখানে ময়লার ঝুড়ি হবে 20টার মতো। টয়লেট আছে, টয়লেট আপাতত বন্ধ রাখা হয়েছে, মেইনটেনেন্সের দায়িত্বটা সিটি কর্পোরেশন নেয়নি। পার্কটি রক্ষণাবেক্ষণ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। কৃষি বিপণন অধিদপ্তরের নির্ধারিত দাম অমান্য করে অতিরিক্ত দামে রংপুরের কোল্ড স্টোরেজগুলোতে বিক্রি হচ্ছে আলু, যার প্রভাবে খুচরা বাজারে 50 থেকে 60 টাকা কেজিতে ভোক্তাদের আলু কিনতে হচ্ছে। অন্যদিকে পাইকার ব্যবসায়ীদের দাবি, অতিবৃষ্টির জন্য এবার সব ধরনের সবজির দাম চড়া। এছাড়া বিগত বছরের লোকসান পুষিয়ে নিতে বেশি দামে আলু বিক্রি করছেন তারা। রংপুর থেকে হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। রংপুর সিটি বাজারে খুচরা পর্যায়ে প্রতি কেজি আলু কার্ডিনাল 42, শিল বিলাতি 46, দেশি সাদা 48 টাকা দরে বিক্রি হচ্ছে। বন্যার পর অন্যান্য শাকসবজির বাজার যখন চড়া, তখন বেশি দামে আলু কিনতে ত্রাহি অবস্থা ক্রেতা সাধারণের। অভিযোগ করি আমাদের কোনো লাভ নেই, যার ফলে যতই কষ্ট হোক না কেন পেটের দায়ে কিনতে হবে। বাধ্য পরিস্থিতির শিকার, যার লাগবে মনে করেন 2 কেজি, সে কিনতেছে হাফ কেজি। প্রতি কেজি আলুর উৎপাদন খরচ 8 টাকা 32 পয়সা ধরে আনুষঙ্গিক খরচ ও মুনাফা সহ কৃষি বিপণন অধিদপ্তর গত সপ্তাহে আড়ত পর্যায়ে পাইকারি মূল্য 25 টাকা, হিমাগার পর্যায়ে 23 টাকা নির্ধারণ করে। আলুর কথা সেই জন্য 80 টাকা হিসেবে আপনার কেজি হিসেবে বিক্রি করা দরকার। হঠাৎ করে আমরা বাড়াই নেই, এটা বৃষ্টি হওয়ার কারণে, শাকসবজি মারার কারণে আমরা আলুর উপর প্রেশার পড়ছে, সেই প্রেশারে দাম বাড়ছে। সিন্ডিকেটকে দায়ী করছেন কৃষক নেতা, আর কৃষি বিপণন অধিদপ্তরের কর্তারা বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপ নেয়ার কথা বলছেন। মধ্যস্বত্বভোগী এবং সিন্ডিকেট যারা কোল্ড স্টোরেজ আলু রেখেছে, এইখানে জরুরি ভিত্তিতে সরকারের ব্যবস্থাপনা, অর্থাৎ মজুদ বিরোধী যে আইনটি, কতক্ষণ তারা রাখতে পারবে আইনটি বলবৎ করা। এটা নিয়ন্ত্রণে আনার জন্য জেলা প্রশাসক স্যারের সাথে যোগাযোগ করতেছে এবং নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চলমান রয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের সবশেষ হিসেবে জেলার 40টি হিমাগারের মজুদ আছে 2,72,000 মেট্রিক টন আলু। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রথমবারের মতো বাংলায় মুদ্রিত ব্যালটে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন লস অ্যাঞ্জেলেসের প্রবাসী বাঙালিরা। ইতিমধ্যেই ডাকযোগে ভোট দিতে ইচ্ছুক বাংলাদেশি ভোটাররা বাংলায় মুদ্রিত তাদের অফিসিয়াল ব্যালট পেয়েছেন। লস অ্যাঞ্জেলেস থেকে বিস্তারিত জানাচ্ছেন লস্কর আল মামুন। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যালট পেপারে ইংরেজির পাশাপাশি বাংলা ভাষাকে দেখতে পেয়ে আনন্দিত বাঙালিরা। এর মধ্য দিয়ে ইংরেজি ও অন্য কয়েকটি ভাষার পাশাপাশি দেশটিতে বাংলা ভাষাও একটি গুরুত্বপূর্ণ ভাষা হিসেবে স্বীকৃতি লাভ করল। 1952 সালে আমরা যে সংগ্রাম করেছিলাম তার প্রতিফলন আজ লস অ্যাঞ্জেলেস কাউন্টির বাঙালিরা প্রতিষ্ঠিত করল। আমরা অত্যন্ত আনন্দিত যে এই সর্বপ্রথম আমেরিকার ভোটিং ব্যালটে বাংলা ভাষাকে সংযোজন করা হয়েছে। ভোটারদের হাতে যে ব্যালট পেপার দেওয়া হয়েছে তাতে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সহ প্রার্থীদের নাম বাংলা ভাষায় লেখা রয়েছে। ক্যালিফোর্নিয়ায় এবারের ব্যালট অনুযায়ী প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের বিচারক, ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, রাজ্য ও বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান নিয়োগ ও অর্থ বরাদ্দ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে 5 পৃষ্ঠার ব্যালটে মোট 25টি ভোট দিতে হবে। এবারের নির্বাচনে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, ফ্লোরিডা সহ আরও কয়েকটি রাজ্যে এমন বাংলা ব্যালটে ভোট দেওয়ার সুযোগের খবর পাওয়া গেছে। ভোটাধিকার আইনের আওতায় 2013 সালে নিউ ইয়র্কের কুইন্সে স্থানীয় নির্বাচন এবং 2016 সালে জাতীয় নির্বাচনে বাংলা ভাষায় ছাপা ব্যালট ব্যবহৃত হয়। তবে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এবারই প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ব্যালটে বাংলা ভাষা ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে লস অ্যাঞ্জেলেসে একটি এলাকার নামকরণ করা হয়েছে লিটল বাংলাদেশ। তৈরি করা হয়েছে বাংলাদেশের বিজয় চিহ্ন, যাত্রী স্মৃতিসৌধ মুরাল এখানে। আর এবার রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পেল বাংলা ভাষার।
এ অর্জন বাংলার ও বাঙালির। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত হওয়ার 2 সপ্তাহের মধ্যেই হোয়াইট হাউসের বাইরে 3টি অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইট বার্তায় প্রেসিডেন্ট দাবি করেন তিনি করোনা থেকে মুক্ত। এদিকে এখন পর্যন্ত সবকটি জরিপে ট্রাম্পের থেকে বেশি এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। রোববার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট বার্তায় নিজের চিকিৎসকের বরাতে জানিয়েছেন তার শরীর করোনা ভাইরাস প্রতিরোধক। তবে এর সমর্থনে কোনো সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় কিছুক্ষণের মধ্যে টুইটার কর্তৃপক্ষ বার্তাটি মুছে ফেলে। এই অবস্থার মধ্যেই সোমবার ব্যাটেল গ্রাউন্ড ফ্লোরিডায় যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপর নির্বাচনী প্রচারণা চালাবেন আরও 2টি ঝুলন্ত অঙ্গরাজ্য আইওয়া ও পেনসিলভেনিয়ায়। ট্রাম্পের ভ্রমণ পরিকল্পনার এই 3টি অঙ্গরাজ্য সহ ব্যাটেল গ্রাউন্ড হিসেবে চিহ্নিত 10টি অঙ্গরাজ্যের মধ্যে জরিপে 9টিতেই এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। তিনিও প্রচারণা চালিয়ে যাচ্ছেন সমান তালে। এদিকে ডেমোক্র্যাটদের বিরোধিতার মধ্যেই সুপ্রিম কোর্টে ট্রাম্পের মনোনীত বিচারক এমি কোনি ব্যারেটের নিয়োগ শুনানি সোমবার সিনেটে শুরু হচ্ছে। অপরদিকে ডাক্তার ফাউসির বক্তব্য ব্যবহার করে ট্রাম্পের যে নির্বাচনী বিজ্ঞাপন তৈরি করা হয়েছে তার বিরোধিতা করেছেন ফাউসি। রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসির পরিচালক জানিয়েছেন এই অক্টোবরেই আরও 20,000 মানুষের মৃত্যু হবে যুক্তরাষ্ট্রে। আর করোনা বেড়ে যাওয়ায় লকডাউন করে দেওয়া হচ্ছে নিত্য নতুন এলাকা। এরই মধ্যে ভেস্তে গেছে প্রণোদনা প্যাকেজের বিল। সব মিলিয়ে নির্বাচনের আগে সবকিছু ট্রাম্পের বিরুদ্ধে যাচ্ছে বলেই দৃশ্যত মনে হচ্ছে। তবে বাস্তবে তা কতটুকু তা জানার জন্য অপেক্ষা করতে হবে নভেম্বরের 3 তারিখ নির্বাচনের দিন পর্যন্ত। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। কাতারে ব্যবসা বাণিজ্য সহজ করার লক্ষ্যে ব্যবসায়ীদের সুবিধার্থে কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও লাইসেন্স 5 বছর করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা। কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2022 সালের ফুটবল বিশ্বকাপ ঘিরে ব্যাপক অবকাঠামো উন্নয়ন চলছে কাতারে। এরই মধ্যে উন্নয়নের ছোঁয়া লেগেছে দেশটির প্রায় সব খাতে। নির্মিত হয়েছে বড় বড় ইমারত, পিছিয়ে নেই ব্যবসা বাণিজ্য। বিদেশিদের বিনিয়োগে আকৃষ্ট করতে কাতারি নাগরিকদের পাশাপাশি অভিবাসীদের মালিকানাধীন কোম্পানির জন্য করা হয়েছে একই নিয়ম। নতুন এই নিয়ম অনুযায়ী কোম্পানির কমার্শিয়াল রেজিস্ট্রেশন ও কমার্শিয়াল লাইসেন্সের মেয়াদ বাড়িয়ে 5 বছর করা হয়েছে। সত্যি আমাদের ব্যবসায়ীদের জন্য এটা অনেক বড় সুবিধা নিয়ে এসেছেন। প্রবাসী বাংলাদেশি যে সমস্ত ব্যবসায়ীরা আছে এরা অনেক সুবিধা ভোগ করবে। 1 বছরের যে মেয়াদগুলো আমরা লাইসেন্সে মেয়াদ বাড়াতে হতো, এতে আমাদের বিভিন্ন রকমের ডকুমেন্ট সাবমিট করতে অনেক হিমশিম খেতে হতো। এখন আশা করি ইনশাআল্লাহ ভালো উদ্যোগ নিয়েছেন। কাতার সরকারের নতুন এই উদ্যোগ দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের জন্য লাভজনক হবে বলে মনে করছে বাংলাদেশ দূতাবাসও। সাম্প্রতিক সময়ে কাতার যে সকল ব্যবসা বান্ধব এবং বিনিয়োগ বান্ধব নীতিমালা গ্রহণ করেছে সেটা সহায়ক হবে বলে আমি মনে করি। কাতার বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা সরকারি সেবা কেন্দ্রের সিঙ্গেল উইন্ডো থেকে এই সেবা পাবেন কোম্পানির মালিকরা। তবে এই সুবিধা পেতে হলে কমার্শিয়াল লাইসেন্স ও কমার্শিয়াল রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ হওয়ার তারিখ একই হতে হবে। আগে কমার্শিয়াল লাইসেন্স ও কমার্শিয়াল রেজিস্ট্রেশনের মেয়াদ ছিল 1 বছর। সময় সংবাদ, কাতার। দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জার্মানির প্রবাসী নাগরিক সমাজ। রোববার বিকেলে জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে ধর্ষণের বিচার নিশ্চিতে বিক্ষোভ করেন তারা। জার্মানি থেকে আরও জানাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। হঠাৎ করেই ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় বাংলাদেশে চলছে প্রতিবাদ, ফুঁসছে সারা দেশ। প্রবাসীও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশিরা দেশের নারী এবং শিশুদের রক্ষায় এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়ে জার্মানির বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভে অংশ নেন প্রবাসীরা। যখনই যাদের নাম ধর্ষণের খাতায় আসে আপনারা তাদের যথাযথ বিচারের ব্যবস্থা করুন। আমরা মনে করি এখন সংহতি জানানো খুবই জরুরি। আমরা বাংলাদেশ সরকারের কাছে জানাতে চাই যে অবিলম্বে এই ধর্ষণ বন্ধ করার জন্য রাষ্ট্রীয় এবং সাংবিধানিক
ব্যবস্থা নেওয়া দরকার। বাংলাদেশের দুর্নীতি, এই ধর্ষণ, নির্যাতন বন্ধ করে একটি সাম্যের দেশ, একটি সুন্দর সমাজ, সত্যিকারের সোনার বাংলা আমরা গড়ে তুলতে চাই। সমাবেশে অংশ নিয়ে প্রবাসীরা বলেন, ধর্ষণের জন্য নারীর পোশাক নয়, বরং পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকাই তার বড় কারণ। প্রথমে যেটা দরকার, শিক্ষা ব্যবস্থায়, শিক্ষা কারিকুলামের মধ্যে এই যৌন শিক্ষার প্রশ্নটা সামনে আনা দরকার। আমরা ব্যক্তিগতভাবে আমাদের আশেপাশে আমরা সবাই যদি এই ব্যাপারে সচেতন না হই, তাহলে এটাকে বন্ধ করা সম্ভব হবে না। সমাবেশ থেকে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান জার্মান প্রবাসীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। কোভিড পরিস্থিতি পাল্টে দিয়েছে রোজকার জীবনযাপন থেকে সামাজিক ও ধর্মীয় উৎসব। পড়েছে নেতিবাচক প্রভাব। বিশ্বে দুর্গাপূজার জন্য পরিচিত শহর কলকাতাতেও পড়েছে কোভিড প্রভাব। নামকরা সব মণ্ডপে পূজার আয়োজন হচ্ছে কোনো রকম করে। তবুও স্বাস্থ্যবিধি মেনে যারা মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন করবেন তাদের জন্য ন্যূনতম আয়োজনে কোনো কমতি রাখতে চাইছেন না আয়োজকরা। কলকাতা থেকে সেই খবর জানাচ্ছেন সুব্রত আচার্য। দুর্গাপুজোর শহর কলকাতায় শুধু এই শহরের মানুষ নন, আসেন দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ। কলকাতার উত্তরে টালা পার্ক থেকে দক্ষিণের সুরুচি সংঘ কিংবা মল্লিক বাড়ির পুজো থেকে শোভাবাজার রাজবাড়ির পুজো, একদিকে নতুনত্ব, অন্যদিকে ঐতিহ্যকে ধারণ করে ক্লাব ও বাড়ির পুজোর এই আয়োজন। এবার কোভিডের কারণে সবকিছুতেই বড়সড় ধাক্কা লেগেছে। এই পুজোর আয়োজকরা এবার বাইরে থেকে কোনো মণ্ডপ শিল্পী আনেননি। কোভিড বাস্তবতায় নিজেরাই গড়ে তুলছেন তাদের মণ্ডপ। এই করোনা কোভিড-19 মধ্যেও আমরা জনগণকে কোভিড-19 বিধি মেনে আমরা আমাদের প্রতিমা দর্শন করার জন্য আহ্বান করছি। দক্ষিণ কলকাতার হাজরা পার্কের এই পুজো মানেই ভিন্ন কিছু, তবে কোভিড বাস্তবতাকে পাশে রেখেই এবারও তাদের মতো করেই চেষ্টা করেছেন আয়োজকরা। যেহেতু এবারে খোলা মেলার টোটাল ব্যাপারটা রয়েছে, তার জন্য মণ্ডপটাকে টোটাল আলাদা করা হয়েছে। আর প্যান্ডেলের যে এরিয়াটা থিমের, সেইটা কিন্তু পুরো একটা 30 ফুট রাস্তার মধ্যে দিয়ে লোক যেতে ওপেনভাবেই দেখতে পাবে, যাতে কারোর অসুবিধে না হয়। কোভিডের কারণে কলকাতা সহ এর আশপাশের এলাকায় পুজোর সংখ্যা কমেনি একটিও, কিন্তু কমছে সাড়ম্বরতা। তবে প্রশ্ন উঠেছে এরই মধ্যে, যেখানে কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে কোভিড সংক্রমিত এলাকা, সেখানে পুজোর জনজোয়ার এই সংক্রমণ আরও ছড়িয়ে পড়বে না তো? সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। দীর্ঘ স্থবিরতা কাটিয়ে আবারও প্রাণ ফিরছে পর্যটন শহর হিসেবে খ্যাত স্পেনের মাদ্রিদে। সারা বিশ্বে লকডাউনের কড়াকড়ি শিথিল হওয়ায় স্থানীয়দের পাশাপাশি পর্যটকরাও পাড়ি জমাচ্ছেন শহরটিতে। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ফুটবলের শহর হিসেবে স্পেনের মাদ্রিদ পরিচিত হলেও পর্যটন স্থানের দিক থেকেও শীর্ষে রয়েছে শহরটির অবস্থান। সমুদ্র সমতল থেকে 635 মিটার উচ্চতায় অবস্থিত এটি ইউরোপের সবচেয়ে উঁচুতে অবস্থিত রাজধানীগুলোর মধ্যে একটি। খুব সুন্দর একটি দেশ, এখানে এসে খুবই ভালো লাগছে, আবারও আসতে চাই। করোনার কারণে দীর্ঘদিন লোকালয়ে জনসমাগম বন্ধ থাকলেও সব দেশে লকডাউনের কড়াকড়ি শিথিল হওয়ায় প্রাণ ফিরতে শুরু করেছে মাদ্রিদের পুয়ের্তা দে সোলে। সূর্যের প্রবেশদ্বার নামেও পরিচিত এই এলাকা হাজারো দর্শনার্থীর পদচারণায় আবারও মুখর হয়ে উঠছে। এটার নাম হলো মেট্রোসোল, যে জায়গায় আমরা সবাই ঘুরতে আসি, একটু হয়তো এনজয় করেন যায়, বিশেষ করে কারণ দেখার মতো একটা জায়গা। স্পেনের একটি আংশিক স্বায়ত্তশাসিত অঞ্চলের মর্যাদা দেয়া হয়েছে মাদ্রিদকে। প্রাকৃতিক সৌন্দর্য আর ঐতিহ্যবাহী স্থান ও স্থাপনার শহরটিকে সমৃদ্ধ করতে প্রতিনিয়তই অবদান রেখে যাচ্ছেন এখানকার বাসিন্দারা। সময় সংবাদ, স্পেন। ফ্রান্সের ভিলতান ফার্ম, রাজধানী প্যারিসের অদূরে অবস্থিত প্রাচীন একটি কৃষি খামার। তাজা ফলমূল, শাকসবজি সহ আরও নানা ধরনের কৃষি পণ্য পাওয়া যায় এই ফার্মে। খামারের তাজা ফল ও শাকসবজি নিতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় করেন প্রবাসী বাংলাদেশিরাও। প্যারিস থেকে বিস্তারিত লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। ভিলতা ফার্ম রাজধানী প্যারিস থেকে 17 কিলোমিটার দূরে অবস্থিত। কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই ফার্মে রয়েছে নানা ধরনের ফলমূল আর সবজি।
আলু পেঁয়াজ থেকে শুরু করে কুমড়া সব ধরনের সবজি রয়েছে এই ফার্মে। তবে কেউ চাইলে গাছ থেকে নিজেই সংগ্রহ করতে পারেন সেই সবজি, আবার চাইলে এখানে নির্ধারিত যে দোকানগুলো আছে সেখান থেকেও তারা সংগ্রহ করতে পারেন। এখানে এসে দেখলাম বিভিন্ন ধরনের তাজা ফল পাওয়া যাচ্ছে, সবজি এগুলি বাসায় নিয়ে যাওয়ার ইচ্ছা আছে। তো এখন আমি এখানে এসে খুবই আনন্দিত। বিভিন্ন ধরনের পণ্য এখানে এসে আমরা পাই এখানে এবং আমরা সংগ্রহ করি, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে সারাটা দিন আমরা পরিবার-পরিজন নিয়েও যদি এখানে আনন্দ করতে চাই এই সুযোগটাও কিন্তু এখানে আছে। নানা ধরনের ফল, ফুল, সবজি থেকে শুরু করে এখানে রয়েছে দেশীয় গরুর দুধ, ডিম থেকে শুরু করে পনিরও। মুরগির খামার এবং গরুর খামার, যে গরু থেকে অরিজিনাল দুধ আমরা নিয়ে যাচ্ছি এবং সেখানে ছানাও ওরা বিক্রি করছে, যেটা আমরা বাঙালিরা যেটা পছন্দ করি। তাজা ফল আর সবজি সংগ্রহ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন ক্রেতা সাধারণ। তবে সপ্তাহের ছুটির দিনগুলিতে সবচেয়ে বেশি ক্রেতা উপস্থিতি হয় এই ফার্মে। রাজধানী প্যারিস থেকে খুব বেশি দূরে না হওয়ায় প্রবাসী বাংলাদেশিরাও এই ফার্ম থেকে এসে তাজা সবজি নিয়ে যান। দেশীয় গরুর দুধ অথবা ডিম যাদের নেয়ার ইচ্ছা তারা চাইলেই প্যারিসের পাশের এই বিলতান ফার্মে আসতে পারেন। মোহাম্মদ লুৎফন বাবু, সময় সংবাদ, বিলতান ফার্ম, প্যারিস। পাহাড়, সমুদ্র সৈকত আর সবুজ বনানীতে ঘেরা আটলান্টিক তীরের শহর গলওয়ে। ছিমছাম গোছানো পরিকল্পিত এই নগরীর প্রত্যেক পরতে পরতে রয়েছে আধুনিকতার ছোঁয়া। পরিকল্পিত বনায়ন যেন সবুজের চাদরে ঢেকে দিয়েছে শহরটিকে। আর তাই 2017 সালে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ইউরোপের সেরা সবুজ শহরের খেতাব পেয়েছে গলওয়ে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। 1170 সালে ব্রিটিশরা পূর্ব আয়ারল্যান্ড আক্রমণের পরে 1232 সালে রিচার্ড ডি বার্গ এই গলওয়ে অঞ্চলটি নিয়ে নিয়েছিল। তবে মূল শহরটি প্রতিষ্ঠা হয়েছিল 1300 শতাব্দীতে। 720 বছরের পুরনো শহরটিতে প্রবেশ করলে চারদিকে সবুজের সমারোহ ও শহরের ভেতরে ও শহর সংলগ্ন বেশ কয়েকটি সৈকত এর সৌন্দর্য বাড়িয়েছে বহুগুণ। ইউরোপের ভেতর জীববৈচিত্র্য, বর্জ্য নিঃসরণ, উন্নত সুয়ারেজ ব্যবস্থা, জমির সঠিক ব্যবহার, শহর ও শহরের বাইরে সঠিক বনায়ন এনে দিয়েছে 2017 সালে ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক ইউরোপের সেরা সবুজ শহরের খেতাব। আর তাই আয়ারল্যান্ডে যারা ভ্রমণে আসেন আটলান্টিকের তীরের শহরটি থাকে তাদের পছন্দের তালিকায় শীর্ষে। ইউরোপের সবুজ শহর গলওয়ে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ। বিসিবি প্রেসিডেন্টস কাপের খবর। নিজেদের প্রথম ম্যাচে মঙ্গলবার মাঠে নামবে তামিম একাদশ। তাদের প্রতিপক্ষ মাহমুদুল্লাহর দল। দিবারাত্রির ম্যাচ সামনে রেখে সোমবার ফ্লাড লাইটে অনুশীলন সেরেছেন তামিম মোস্তাফিজরা। স্কোয়াডের অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ক্রিকেটারদের কাছ থেকে অনুপ্রেরণা খুঁজছেন অধিনায়ক তামিম। এদিকে এদিন বিশ্রামে ছিলেন মাহমুদুল্লাহরা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে দুপুর 1:30টায়। নাম বিভ্রাটে তামিম ইকবাল। প্রেসিডেন্টস কাপের জন্য বিসিবি যে দল সাজিয়ে দিয়েছে সেখানে তার দলে কি ইচ্ছে করেই তানজিদ হাসান তামিমকে রেখেছে বিসিবি? টুর্নামেন্টে এই দুজন একসঙ্গে নামবেন ওপেনিংয়ে। দুজনেই লম্বা ইনিংস খেললে কতবার যে ধারাভাষ্যকারের কণ্ঠে উচ্চারিত হবে তামিমের নাম তা কে জানে। জুনিয়রকে নিয়ে মধুর সমস্যায় সিনিয়র তামিম। আরেক তামিমের সাথে আমি ওপেন করব, তা আপাতত খুব আমরা একটু কনফিউজ হয়ে যাচ্ছি, বিকজ এতদিন তো ধরেন আমাকে ম্যাক্সিমাম সবাই তামিম ভাই করে ডাকে, তো এখন অনেক তামিম তামিম করে ডাকে, তো দুজন আমাদের তাকাইতে হয় সবার দিকে। তো আমি বলছি যে ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায় তাহলে ভালো। ত্রিদলীয় টুর্নামেন্টে প্রথম ম্যাচের আগে শেষবারের মতো প্র্যাকটিস সেশনে নেমেছিল তামিম বাহিনী। বৃষ্টিতে ভেজা মাঠ, অনুশীলন শুরু হলো দেরিতে। প্রস্তুতিতে কিছুটা সময় চাই গ্রাউন্ডসম্যানদের। একদিক থেকে ভালোই হলো, দিবারাত্রির বিসিবি প্রেসিডেন্টস কাপের লড়াইয়ে নামার আগে ফ্লাড লাইটে অনুশীলন সেরে নেওয়া হলো। সেন্টার উইকেটে ওয়ানডে মেজাজ আয়ত্তের চেষ্টায় তামিম ইকবাল। তাইজুলের পাশাপাশি হাত ঘোরান লেগ স্পিনার মিনহাজুল আবেদিন আফ্রিদি। শরীফুল নেটেও নাছোড়বান্দা, বোল্ড করে দিলেন ক্যাপ্টেনকে। অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী বেশ কয়েকজন ক্রিকেটার আছে দলে। অভিজ্ঞতা আর বয়সে ছোট হলেও তারা যে বিশ্বজয়ী, তাই অধিনায়কের বাড়তি মনোযোগ পাচ্ছে ইয়াংস্টাররা। কিছু আন্ডার 19 এর প্লেয়ার আছে, ওদের সাথেও পুরো টিম জেল হলো। ওদের এক্সপিরিয়েন্সটাও আমরা নিয়েছি আন্ডার 19 এ কিভাবে করে আগে এলো টুর্নামেন্টে। এদিকে প্রথম ম্যাচে শান্ত একাদশের কাছে হেরে ব্যাকফুটে থাকা মাহমুদুল্লাহর দল এদিন ছিল বিশ্রামে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ধর্ষণের সর্বোচ্চ সাজা ফাঁসি, 6 মাসের মধ্যে নিষ্পত্তি করতে হবে মামলা, মঙ্গলবারই অধ্যাদেশ, দ্রুত ও যথাযথ বাস্তবায়নের তাগিদ। এবং সিলেটে পুলিশ ফাঁড়িতে নিহত যুবককে গণপিটুনির প্রমাণ মেলেনি সিসিটিভিতে, 4 পুলিশ সাময়িক বরখাস্ত, তদন্ত কমিটি গঠন। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।